কান দেখবেন, এই যে কান, এই যে আপনাদের মতো বুঝাইছি, আমি তো আপনাদেরই মানুষ, তাই না? যে কথাটা আমি বলতে চাইছি সেইটা হচ্ছে যে আমার নাকি 3টা বিয়ে হয়েছে। আমার যে 3টা বিয়ে হয়েছে, যারাই কথা বলতে আছে তাদের বাপের সাথে কি আরেকটা বিয়ে হয়েছে? আমার হচ্ছে প্রশ্ন এইটা। যদিও এখান থেকে যে কথাগুলো আপনারা কেটে 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 নিয়ে বলবেন না, তাতে আমার কিছুই ছেড়া যাবে না। যাই হোক, বহুদিন পর দেখলাম আপু লাইভে। এখন মূল কথাটায় আসি। মূল কথা হচ্ছে আমি 3 থেকে 4 দিন আগে একটা লাইভ করছিলাম। 3 থেকে 4 দিন আগে সেই লাইভটা আমি আমার ছেলেকে দেখাইছিলাম, যেহেতু আমার প্রথম পক্ষের ছেলে। এখন ওকে আমি দেখাইছি, তারও একটা কারণ আছে। হ্যাঁ, যেহেতু ওকে আমি ভিডিও করি বা আমরা ভিডিও করি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের এখন সাবজেক্ট বাড়াইতে হয়। যেহেতু আমরা ভিডিও করি, আমাদের সাবজেক্ট বাড়াইতে হবে, যার কারণে আমি ওকে আপনাদের সামনে আনছি। আমি যদি হুট করে ভিডিওর মধ্যে আপনাদের সামনে নিয়ে আসতাম, হুট করে কিছু না বলে কয়ে, তাহলে বিষয়টা আমার কাছে ভালো লাগতো না। টোটালি ভালো লাগতো না। আমার এখন অনেকে বলে তৃতীয় পক্ষের কি, এরপরে যে স্বামীর সাথে বিয়ে, যাই হোক, আমি স্ক্রল করতেছিলাম আর ওই ভিডিওগুলো আসতেছিল, ওই লাইভের ভিডিওগুলো। তো এখানে হয় কি, কেউ কেউ বলে যে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। আমার হচ্ছে অ্যাক্সিডেন্টের সাথে আপনারা আমার বৈবাহিক সম্পর্কটাকে জড়াই ফেলছেন। আপনারা জড়াই ফেলছেন। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু আপা এবং ভাইয়েরা আছেন, যারা আমার অ্যাক্সিডেন্ট মানে পা ভাঙার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, এবং সেখানে আমি খুব খারাপ আছি, খুব 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 খারাপ আছি, এবং সেখানে আমার বাচ্চার কারণে আমার সংসার ভেঙে গেছে। ভাই, আমার সংসার ভেঙে গেছে না সেটা আছে, আমি তো বর্তমান সম্পর্কে কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করিনি এবং বলিনি, কোনো কথাই আমি বলিনি। আমার জাস্ট আমি লাইভে আমার বাচ্চাটাকে এই কারণে আনছি যে আমাদের যেহেতু আমরা ভিডিও, আমি কখনোই ওকে হুট করে এইভাবে আনতে চাইনি। আমার বাচ্চাকে আমি হুট করে কোনো একটা ভিডিও আপনাদেরকে দেখাইলাম, আপনারা হয়তো মনে করলেন এটা হয়তো অন্য কিছু। তো আমি আমার যে সন্তান, আমি আমার সন্তানকে প্রকাশ্যে পরিচয় দিয়ে আনতে চাই। এতদিন আমরা আনিনি, সেটা আমাদের পার্সোনাল বিষয়, এটা আমরা কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য না। তার মানে এই না যে আমার খালাতো ভাই, মামাতো ভাই যারা এই কাজগুলো করতেছেন আপনারা করতে থাকেন, এজন্য আমার কিছুই ছেড়া যাবে না। যাই হোক, আমি তোমার পা ভালো হয়েছে না, আমার পা আসলে এখনো ভালো হয় না, এখনো মানে ভালো বলতে কি, এখনো 7-8 দিন পরে আমি আবার ডাক্তারের কাছে যাব। তো এখনো ব্যথাটা ওইভাবে কমে না, ব্যথাটা হালকা আর কি আছে, এখনো আছে, হাঁটতে পারতেছি না। আমি পা দিয়ে খুব স্বাভাবিকভাবে যে হাঁটাটা, ওইটা আমি এখনই পারতেছি না, আর একটু সময় লাগবে, যেহেতু পায়ের ব্যাপার, ও তাড়াতাড়ি আর কি হয় না। যাই হোক, এখন আপনারা যে বিষয়গুলো নিয়ে মজা নিচ্ছেন সবাই, সেই বিষয়টা নিয়ে আপনারা মজা নেন, সেজন্য আমার কিছুই যায় আসে না, বরং আপনাদের পাশাপাশি আমি একটু মজা নিতে আসি। হ্যাঁ, আমি আমার অতীত আপনাদের কাছে বলছি, তার মানে এই না যে আমি বর্তমানে ভাই খুবই কষ্টে আছি, আমার জামাই আমারে ফালাই রেখে চলে গেছে আমার বাচ্চার কথা শুই না, এমন না। আমার বাচ্চা নিয়েই আমি আমার জামাইয়ের সাথে বিয়ে বসছি এবং তার সাথে খুব সুখে শান্তিতে আছি, খুব ভালো আছি, এত লাফানোর কিছু নাই। এই যে আপনারা ভিডিও ক্লিপস গুলো নিয়ে নিয়ে বলেন যে এই মেয়ের 3টে বিয়ে হয়েছে, 4টা বিয়ে হয়েছে, এই মেয়ে আছে, শুনতে ছেলে আসে, ভাই আমার যা আছে আপনারা বের করেন। আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্ধ শোকা, আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্ধ শোকা। এখন আমার পিছনে যত গন্ধ আছে আপনারা সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। অতটা সময় বা মানে মানে কি বলবো আমি আপনাদেরকে, অতটা সময় আসলে আমার নেই, আমাদের মানে আমার হাজবেন্ড এবং আমার নেই। আপনারা খোঁজাখুঁজি করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমি আমার বাচ্চাকে এত বছর পরে, আমি সবসময় বলেছি, আমি কেউ যারা শুরু থেকে আমাদের সাথে আছে, শুরু থেকে যারা আছে, বা আমি যতবার লাইভে আসছি, বা যে কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করছে, আমাকে প্রশ্ন করলে আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, নর্মাল। এখন সেটাকে যে একদম শোপিস হিসেবে আপনাদের সামনে এনে দাঁড় করাতে হবে, এত ঠেকা ভাই আমি পড়ি নাই। আমার বাচ্চা, আমার সংসার, আমার স্বামী, আমার সবকিছু, জাস্ট আমি যেটা আপনাদের কাছে ফোকাস করবো আপনারা এতটুকু দেখবেন। কিছু মানুষ থাকে চিংড়ি মাছের মতন লাফানো, তারা একটু লাফাইতে ভালোবাসে, এই কারণে তারা লাফায়। হ্যাঁ, এই কারণে তারা লাফায়। এই কিছু কিছু মহিলারা আছে, এই মহিলাগুলো হয় কি, সারাদিনে তো কোনো কাজবাজ থাকে না, তো সেই মহিলারা করে যে সকালবেলা ঘুম থেকে উঠে জামাই যায় অফিসে, বাচ্চার কোনো রকমের বাসি পচা 2-1টা খাওয়াইতে, ওই ব্যাগটা নিয়ে পাঠাই দেয় স্কুলে। সারাদিন আর কি করবে, ঘরে বসে কার মা মারা গেল, কার কয়টা বিয়ে হলো, কার জামাই কারে নিয়ে ভাইয়ে গেল, কার বউ কারে নিয়ে শুয়ে রয়েছে, এগুলো নিয়ে পড়ে থাকেন আপনারা। এইগুলা পড়ে নিয়ে আপনারা পড়ে থাকতে পারেন, কিন্তু আমাদের এগুলো সময় নাই। তো মানুষের নামে যদি মিথ্যা কথা বলেন ভাই, ভালো করে বলেন। আপনারা যেটা বলতেছেন না, ওটা মনে করেন না যে আরে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার ঠেকা পড়ছে।
আপনাদের যেমন আপনারা তাই বলেন, আপনারা যা ভাবার সেটা ভাবেন, ওটাতে আমার কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। এখন আপনারা যদি মনে করেন, আপনারা যদি এখন ভাই লিগেলি ভাবেন, লিগেলি বলেন কথাগুলো, লিগেলি বলেন। আপনারা বলেন জামাই এর বাচ্চার কথা শুই না, জামাই চইলে গেছে, জামাই চইলে গেছে। ভাই জামাই যাইবে কোথায়? আমার জামাই আপনার কাছে গেছে? বলছে আপনার কাছে গেছে? আমার জামাই তো ঘরেই আছে, আমার সাথেই শুইতে আছে, খাটেই শুইতে আছে। আপনাদের এত কথা কিসের? আপনারা কি এর আগে আমার সিঙ্গেল কোনো ভিডিও দেখেন নাই? সিঙ্গেল কোনো ভিডিও আমি দেখাই নাই। যাই হোক, আমার আসলে ওই কথাগুলো গায়ে লাগে না। তবে আপনারা মানুষের সম্পর্কে যে কথাগুলো বলেন তার একটা সূত্র রেখে তারপরে কথা বলবেন। হ্যাঁ, এত এত ঢং করে কথা বলার মতন কিছু নাই যে এর জামাই এর বাচ্চা আছে এটা শুনে এর জামাই এর ফালাই রেখে চলে গেছে। হ্যাঁ, এটা এটা এভাবে বলার মতন কিছু নাই। আমার জামাই আমারই আছে, আমার জামাই আমার কাছে আসবে। জামাই আমার, আমি তো জামাই জামাই নিয়ে মাতামাতি করি না। আপু আপনার ছেলেটা মাশাআল্লাহ খুবই ভদ্র, স্কুলে দেখি। হ্যাঁ, আমার হ্যাঁ আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার আমার যে বাচ্চা, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ইনভলভ আছি, সো আমাদের সাবজেক্টের দরকার আছে। এজন্য আমার মনে হয়েছে যে ওকে এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, পরিচয় এখন এজন্য আমার রুমের মধ্যে যারা যারা থাকবে, আমি আমার হাজবেন্ড ভিডিও করি, তার মানে এই না যে আমার রুমের মধ্যে যে যে আছে তারা তারা ক্যামেরার সামনে এসে পরিচয় করে দেবো। এই দেখো আমার মা, চাচি, খালা, ফুবু, আমার গোষ্ঠীর সব আপনাদেরকে দেখাইতে হবে, এমন ঠেকা ভাই আমি পড়ি না। আমার কথাগুলো আজকে শুনতে হয়তো খুব খারাপ শোনা যাইতেছে, তবে একটা কথা হয়েছে যে আপনারা যা মনে চায় তাই বলেন ভাই, ওতে আমার কিচ্ছু ছেড়া যাবে না, কিচ্ছু আসবে যাবে না। কারণ আমি এমন কিছু করি নাই, বা আমার এমন কোনো ছেলের সাথে দেখেন নাই, বা আমি এমন কোনো মানে অপরাধ করি নাই যেটা বলতে আমার লজ্জা লাগবে। হ্যাঁ, যা বলতে আমার সমস্যা হইবে, বুঝতে পারছেন? আর কিছু কিছু মানুষ আছে এমন অভিনয় করে, মানে এমন এমন অভিনয় করে মনে হয় দুইটা বিয়ে তাদের হয় না, দুইটা বিয়ে ভালো হয় না। যে অনেক অনেক বর্তমানে অনেক ছেলে বা অনেক অনেক মেয়েরা আছে বিয়ের আগে অন্য ছেলে এবং মেয়ের বিছানা যায় শুয়ে তারপর কুমার বা কুমারী বলে চালাইয়ে দেয় যে আমার ফার্স্ট বিয়ে হয়েছে, অথচ তাদের অন্য কারো শো হয়ে গেছে। কি বলছে বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? সো এত নাটক করার ভাই কিছু হয় নাই। আপনারা যে বিষয়টা নাচানাচি লাফালাফি করতেছেন, ওইটা নিয়ে এত নাটক করার কিছু হয় নাই। আমার কাছে খুবই সিম্পল, বিষয়টা খুবই সিম্পল। আমার আগের ঘরে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা নিয়ে আমি দ্বিতীয় একটা সংসারে আছি, এবং সেই সংসারে আমার স্বামীর সন্তান নিয়ে খুব সুখে আছি, খুব সুখে আছি। এখন কথা হয়েছে আর একটা, সেটা হয়েছে সেদিন আমি লাইভে বলেছিলাম যে আমার বাচ্চার বয়স হয়তো সেখানে আপনার আমার বাড়ি রাজাপুরে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেখানে আমি হয়তো অনেক কথা বলছি, তো অনেক কথা সেখানে একটু ভুলভাল হইতেই পারে। যাই হোক, আমি বলছিলাম যে আমার ছেলের 8 মাস বয়স, তখন আমি ঢাকাতে যাই, এবং আমার যখন ডিভোর্স হয় তখন 11 মাস। আসলে 11 মাস না, আমি আমার ছেলে এবং আমার শাশুড়িকে নিয়ে যখন যাই তখন আমার ছেলের বয়স ছিল 8 মাস। আমি 3 মাস সেখানে ছিলাম, আমার শাশুড়ির সাথে আমি 3 মাস ছিলাম। তো 3 মাস পর আমি ওখান থেকে চলে আসি। 3 মাস পর আমার ছেলের বয়স হয় 11 মাস। তো 11 মাসে আমি ওখান থেকে চলে আসি, তার 1 বছর পরে আমাদের বিচ্ছেদ হয়ে যায়। খুবই সিম্পল একটা ঘটনা, খুব সিম্পল একটা কথা। এখন আপনারা বিষয়টা নিয়ে এমন নাচানাচি লাফালাফি করতেছেন, মনে হয় যেন ভাই জীবনে আর কারো কোনোদিন কোনো মা বা বোনের দ্বিতীয় বিয়ে আপনারা দেখেন নাই, দ্বিতীয় বিয়ে আপনারা শোনেন নাই। আপনারা কি আমার কোনো ছেলের সাথে শুইতে দেখছেন? এত নাচানাচি করতেছেন কিসের জন্য? হ্যাঁ, আজকে কথাগুলো সবার গায়ে লাগবে, সবার গায়ে লাগবে। হ্যাঁ, আপনাকে অসম্ভব ভালো লাগে, প্রতিবাদী মানুষ। হ্যাঁ, আমি হচ্ছে কি স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলার কারণে আমার সাথে চারপাশের কিছু মানুষের সাথে খুব মানে কম সম্পর্ক, এবং আমি হচ্ছে কি আলগাপ্রীতি একেবারেই পছন্দ করি না। যে আমার জন্য আছে আমি তার জন্য আছি, যে আমাকে দুইটা কথা শোনাবে আমি তার 5টা কথা শোনানোর মতন যোগ্যতা রাখি, কিন্তু আমি বলি না, আমার বলার প্রয়োজন নাই, ওই সময়টাই আমার নাই। আমার জাস্ট বিষয়টা খারাপ লাগছে যে আপনারা প্রেজেন্ট যেটা করতেছেন সেটা ভালোভাবে করেন, বুঝতে পারছেন? আপনারা যেটা প্রেজেন্ট করতেছেন ওটা ভালোভাবেও করা যায়। মানুষের নামে সবসময় আমার নামে করতেছেন, বেশ ভালো কথা করেন, ওটা আমার গায়ে লাগে না। হ্যাঁ, আমি ওগুলো কিছুই মাথাতেই নেই না। আমি আমার কাজ করি, আমার কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বোঝার মতন জ্ঞান শক্তি আমার আছে, ওটা আপনাদের ভাই বোঝাইতে হবে না। হ্যাঁ, আপনাদের বোঝাইতে হবে না। আমাদের জীবন আমরা কিভাবে চালাবো কি না চালাবো সে সিদ্ধান্ত ভাই আমরা নেবো। আমার কথাগুলো হয়তো আজকে অনেকের খারাপ লাগবে, তবে যারা মানুষকে ছোট করে কথা বলেন, সবসময় ছোট করে কথা বলেন এবং নিজের দোষটা ঢেকে মানুষের দোষ খোঁজার চেষ্টা করেন কোথায় দোষ আছে, এবং তারা যদি দোষ না করে সেখানে নিজের গাড়ের যে দোষ আছে না সেটা দিয়ে তাদের ঘাড়ে পিলক মারেন, এই শ্রেণীর মানুষের জন্য আজকের কথাগুলো আমি বলতেছি। হয়তো আমার কথাগুলো আজকে অনেকের ভালো লাগবে না, অনেকের ভালো লাগবে, আমার কিছু যাবে আসবে না। আমি বলছি এক কথা আর আপনারা বানাইছেন আর এক কথা, আপনাদের কাজ হয়েছে সেইটা। বিশেষ করে কিছু কিছু মহিলা মানুষ আছে সারাদিন এইগুলো নিয়েই পড়ে থাকে, সারাদিন এইগুলো নিয়ে পড়ে থাকে। এখন কথা হয়েছে সুন্দরভাবে কথাগুলো বলি, আমি আবারও বলি,
এখন এটা হচ্ছে আপনারা আবার কেটে 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 পরে আবার আপলোড দেবেন, তো তা আপনাদের সুবিধার্থে আমি বলতেছি যে এটা হচ্ছে আমার 2 নাম্বার বিয়ে, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 25 নাম্বার। এখন আপনারা যদি বানাইতে থাকেন তাহলে 50-এর উপরেও বানান, তাতেও আমার কিছু হবে না, আমার তাতে কিছুই হবে না। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমার তাতে কিছু হবে না। আপনাদের যাদের মধ্যে যা খুশি তাই বলেন, যা খুশি তাই করেন ভাই। এখন এখন কথা হইলো কি, কথা হইলো আমি মূল কথা হয়েছে কিছু কিছু মানুষ বলে এতদিন হাজবেন্ডকে নিয়ে ভিডিও করতো, এখন ছেলেকে নিয়ে ভিডিও করে। আমার মনে হয় কি, যখন আমার বাচ্চাকে যখন সামনে আনি নাই, ক্যামেরার সামনে আনি নাই, তখনও কিছু মানুষের না ওই যে মানে কি বলে ওইটাকে, কিছু মানুষের খুবই অ্যালার্জি, কিছু মানুষের খুব অ্যালার্জি ছিল যে এ তো বাচ্চা হবে না, এ তো বন্ধা, এর তো বাচ্চা হবে না, এর কখনো বাচ্চা মানে স্বামী, মানে আমাদের বাচ্চা হবে কি হবে না, আমরা বাচ্চা নেবো কি নিব না, সেই সিদ্ধান্ত আপনারা নিয়ে নেবেন। আমার বাচ্চা হলে আপনি পালবেন না আমার পালতে হবে, সেই চিন্তাও কি আপনাদের? বলেন, সেই চিন্তাও ভাই আপনাদের? আমাদের সংসার আমরা কিভাবে প্রেজেন্ট করবো ভাই? আমি এখানে আমার গোষ্ঠী জ্ঞাতি কে কি আছে না কার কি আছে, আমার কয়টা বাচ্চা আছে, আমার বাচ্চাটা কেমন দেখতে, আমার বাচ্চার বয়স কত, এগুলো নিয়ে আমি পড়ে থাকি নাই। এই আজকে সোশ্যাল মিডিয়ায় আমি প্রায় 2 থেকে 2.5 বছরের উপরে হবে ফেসবুকে আছি। তো এর আগেই তো আমার বাচ্চা হয়েছে নাকি, আরো তো 3, 4, 5, 6 বছর আগে বাচ্চা হয়েছে, তখনও আমার বলার প্রয়োজন মনে হয় না। এবং আপনারা যদি মনে করেন যে আমি আমার বাচ্চার কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে জানাইছি, আপনাদের প্রয়োজনে আমি কথাটা বলছি, একদমই ভুল। আমার মনে হয়েছে বিধায় আমি বলছি, এবং তারও নির্দিষ্ট একটা কারণ আছে, বুঝতে পারছেন? সো লাফালাফি করবেন না আপনারা। এরপরে যে ভিডিওগুলো কাট করে আপলোড দিবেন, তারা একটু ভালো করে বুঝে শুনে আপলোড দিবেন। আপনাদের কাজ হচ্ছে মানুষের আমার নামে আমি যদি কি বলো, আমার নামে আপনারা যদি মানে কেটে 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 অর্ধেক কথা রেখে আর বাকি অর্ধেক যদি আপলোড দেন, আর সেটাতে যদি আমারে মানুষ খারাপ ভাবে, আমার কি হবে ভাই? আমার কি হবে বলেন? কি হবে? এখানে যারটা সে করে খায়, আমার কিছু হবে? আপনার কিছু হবে? আপনি বলেন। আপনারা এমন ভাবে প্রেজেন্ট করতেছেন বিষয়টারে, মনে হয় কি আমি যেন কোথাকার ছেলে ধরে নিয়ে এসে তারপরে দেখাইতেছি, দেখো এটা আমার ছেলে, দেখো এটা আমার ছেলে। একটা কথা মাথায় রাখবেন, আমি যদি আপনাদের কথা গায়ে লাগাই তাহলে অনেক কিছু, যদি গায়ে না লাগাই তাহলে কিছুই না। আমি শুধুমাত্র আমার কিছু ভালোবাসার মানুষ যারা সব সময় আমার পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে। এটা যেহেতু আমরা একটা পরিবারের অনেকগুলো সদস্য, সবাই তো আর আমাকে পছন্দ করবে এমন না। যারা আমাকে পছন্দ করে আমার মনে হয়েছে তাদেরকে জানানো উচিত। আশা করি বুঝতে পারছেন। তো এখানে এসে আপনারা অনেকে বলতেছেন এই জামাই তারে ফালাই রেখে চলে গেছে কারণ তার ছেলে আছে, এই কথাটা জানতে পারছে। আমার ছেলে আজকে ঢাকা শহরে 3 বছর ধরে লেখাপড়া করে। হ্যাঁ, তা আমার জামাই জানে না আপনার জামাই আপনার কাছে রেখে এসছে আমার ছেলেরে? হ্যাঁ, আপনি তারপরে এসে 2 দিন আগে এসে আমার বাসায় দিয়ে গেছেন। পান কোথায় সব কথাবার্তা? ওইগুলো মাথার ভিতরে, আপনার মাথার ভিতরে আপনি রাখেন, আপনার মাথার ভিতরে আপনি রেখে দেন। আর এমন মানে ভান করে যাদের 3টা 4টা 5টা বিয়ে হয়েছে, সেই সব মহিলা এবং আপুরা এবং ম্যাডামরা এসে বলে এর আল্লাহ এর 2টা বিয়ে হয়েছে, আগে জানতাম না তো। কেন ভাই, 2টা বিয়ে কি পৃথিবীতে প্রথম আবিষ্কার করছি আমি? আপনারা জানতেন না কেন? না জানার কি আছে? আর আপনাদের জানানোর কেন দরকার আছে আমার? মানে আমার পা ভাঙার সাথে আমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা নিয়ে গেছে এরা, যে এর পা ভাঙছে, এর হাজবেন্ডের রাইখে চলে গেছে, এর এখন পা ভাঙছে তো এই জন্য হাজবেন্ডের রাইখে চলে গেছে। ও তাইলে মনে হয় আপনাদের হাজবেন্ডরা আপনাদের রাইখে এরকম করে চলে যায়, ফালাই যারা একটা বিয়ে করে সংসার করে ভাই? মানে একটা কাজ নিয়ে বসে থাকবে মানুষ? শোনেন, আমার না আপনাদের কারো সিম্পেথির দরকার নেই। যদি সিম্পেথির দরকার থাকতো না, তাহলে আরো 2 বছর আগে আমি এসে কান্নাকাটি করে অনেক কিছু বলতাম আপনাদের কাছে, যে আল্লাহ আমার এত দুঃখ এত কষ্ট, এই হয়েছে আমার, এই হয়েছে, এখন আপনারা বলেন আমি কি করব, এটা আমি বলতাম। সো এত মাথা গামানোর কোনো দরকার নেই। প্রত্যেকটা প্ল্যাটফর্মে তো আমি দেখি 2 দিনও হয় না, এর মধ্যে নাচানাচি লাফালাফি আপনারা শুরু করে দিয়েছেন, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। এবার কি টিকটক করলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক থাকে না, এ তো বেশি টিকটক করে এজন্য এর হাজবেন্ড চলে গেছে। হাজবেন্ডের চলে গেছে, হ্যাঁ আমার হাজবেন্ড চলে গেছে, আপনার হাজবেন্ড এখানে রেখে গেছে।
মানে আমি আসলে কি জানেন, মানে আমার হচ্ছে যে আপনাদের সাথে তো উত্তেজনামূলক কথা বলার আমার কোনো প্রয়োজন নাই। তো মানুষের সেন্স হচ্ছে দুই রকমের, একটা ভালো একটা খারাপ। আমরা পারিবারিকভাবে যে শিক্ষাটা পাই না, ওইটা মানুষের উপর প্রয়োগ করি। কথা কি বুঝতে পারছেন? আর এই পৃথিবীতে হয়তো অনেক অনেক কথা বলবেন, এই পৃথিবীতে আমার মনে হয় কিছু সংখ্যক মানুষ বাদে বেশিরভাগ মানুষই সবসময় এইটা চায় যে ওই মানুষটা কেন আমার থেকে ভালো থাকবে, ওই মানুষটা কেন আমার থেকে সুখী থাকবে, আরে ওই মানুষটা এইটা আছে আমার নাই কেন, এটা মনে করে। না হলে তো আমার মনে হয় না যে এখানে হিংসা করার কিছু আছে, আর একটা মানুষের উপর আর একটা মানুষ কথা বলার কিছু আছে। আপনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই ভাই, আমি তো আপনার জায়গা জমি নিয়ে কারাকারি করতেছি না, বা আপনার ভাতের থালা নিয়ে কারাকারি করতেছি না। তো মানুষের নামে এরকম বানাই কথা বললে আপনারা কি পান? আপনারা মনে করছেন কি জানেন, আপনারা বলতে কিছু মানুষ মনে করছে আল্লাহ এ হয়েছে বোগদা মহিলা, এর আমি এটা কিছু একটা বলি তো বলতেই থাকি। ভাই আমরা নর্মালি আপনাদের নিয়ে ঘাটাঘাটি করার একদমই সময় নেই। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই ব্যস্ত, দুজনেই প্রচুর পরিমাণে ব্যস্ত। তো আমরা চিন্তা করি যে আমাদের ফিউচারটা কিভাবে ভালো হবে, আর এই ভালো থাকার জন্য বা ভালো করার জন্য আমরা দুজনেই পরিশ্রম করি। বিশেষ করে আমার বাচ্চার বাবা, সে কখনো ভালো ছিল না, সে কখনো ভালো ছিলই না। একটা সময় পর আমি শেষ করে দেব, একটা সময় পর যখন আমার বাবার বয়স হয়ে গেল, যেহেতু আমাদের কোনো ভাই নেই, সেহেতু আমার বাবা এবং মায়ের যে সম্পত্তিগুলো আছে, বাড়ি টাড়ি যা আছে, এগুলো আমাদের বোনদের নামে লিখিত করে দিচ্ছে যে আমি মারা গেলে হয়তো অন্য কেউ এসে দাবি করবে বা কিছু। এই সুবাদে সে আমার বাবা আমার মা দুইজনে আমাদের 3 বোনের নামে সবকিছু লিখে দিয়েছে। এখন সেটা নিয়েও আমার শাশুড়ি অনেক ঝামেলা করছে যে তোমার জায়গা সম্পত্তি কেন আমার ছেলের নামে থাকবে না, তোমার নামে দেয়া লাগে কিসের জন্য, এটা তো আমার ছেলের নামেও দিতে পারে, আমার ছেলের নামে দেবে। এখন আমার কথা হয়েছে, আমার বাবা উপার্জন করে তারপরে সেই সম্পদ কি আমার জামাইকে দেবে? কখনো দেবে না, এটা কেউ দেয় না, আমরা কেউ দেব না, এটা যার সন্তান সেই পাবে। তো এটা যখন বলছে, আমি বলছি না এটা কখনো হবে না, এটা কেন হবে? আপনি যখন আমার যে আগের পক্ষের যে শ্বশুর ছিল, উনি একটা সরকারি চাকরি করতো, ব্যাংকে চাকরি করতো। তো রিটায়ারের পর যে টাকাগুলো পাইছে, ওই টাকাগুলো ওনার 3 ছেলে মেয়েকে ভাগ করে 2 লাখ করে দিয়েছে, আর বাকিটা উনি ওনার কাছে রাখছে। তো আমি বলছি যে আপনার ছেলে যে আপনার হাজবেন্ডের 2 লাখ টাকা পাইছে, ওটা তো আপনি আমাকে দেন নাই, ওটা তো আমার নামে রাখে নাই, ওটা সম্পর্কে তো আমি কিছু জানিও না। তাহলে আমার বাবার সম্পত্তির প্রতি আপনার ছেলের কেন তো লোভ থাকবে? তো সমস্যার শুরুটা আসলে ওইখানে হয়েছে যে আমি আমার বাবার সম্পত্তি কেন আমি আমার হাজবেন্ডের নামে দিলাম না। হ্যাঁ, এটা নিয়ে সে অনেক ঝামেলা করছে। আমি এই কথাগুলো কেন বলছি, আমি কেন বোকার মতো থাকি নাই, তখন থেকে আমি কথা বলতেছিলাম। তো এরপরে আমার ওইটা বলার পরে সে করলো কি, গড়েতে মানে আমি তো চাপকলের বাসায় ছিলাম তখন, চাপকল থেকে ঢাকার বাড়িতে কিন্তু অনেক জায়গায় চাপকল আছে, এখনো আছে। সেই চাপকল থেকে পানি এনে ধরে রাখতে হইতো, ওইটা দিয়ে সারাদিন কাজ করা লাগতো। আমি কলসিতে পানি ফুটাই রাখতাম, ফিল্টার করে পানি রাখতাম, এবং বাথরুমের মধ্যে ড্রাম ভরে পানি রাখতাম। তো সে সব মানে 2টা বড় ড্রাম, মনে হয় কত লিটার হবে আমার আন্দাজ নেই, মনে হয় প্রায় 200-300 লিটারের মতন হবে, অনেক বড় ড্রাম। তো একদম সর্বোচ্চ বড় যে ড্রাম গুলো আছে ওই ড্রাম। হ্যাঁ, তো ওই ড্রাম পানি, একটা মানুষ সকালবেলা গোসল করে অফিসে যায়, তার তো 2 ড্রাম পানি লাগে না। সে তার মাকে গোসল করাইতো, সে গোসল করতো, পুরো ড্রাম খালি। আমি বাথরুমে গিয়ে দেখতাম কি প্রস্রাব করে যাবে, একটু পানি নেব, সেই পানিটুকু পর্যন্ত নাই। এবং তার মা করতো কি, ফিল্টারে যে পানি ছিল না, ওই পানিটা সারাদিন সে ওই ফিল্টারের পানি ব্যবহার করতো। সে ওই বাথরুমে যাইতো, ফিল্টার ওই বাথরুম থেকে ওই যে কি বলে বদনি, ওই বদনিটা নিয়ে এসে ফিল্টারে লাগাইয়া সে ওই পানি দিয়ে প্রস্রাব করতো, ওই পানি দিয়ে সব কাজ করতো। আমি বলতাম যে না দেখেন, এরকম করে চাপকল দিয়ে পানি নিয়ে আসি, সারা চাপকল দিয়ে 2 ড্রাম পানি চাপে আনতে হাত ব্যথা হয়ে যেত। হ্যাঁ, চাপকল থেকে। আমার বাচ্চা হওয়ার আগে যে কষ্টটা আমি পাইছি, বাচ্চা হওয়ার আগের কষ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার মনে হচ্ছে আমার কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় এখন দীর্ঘদিন আমি ভিডিও করবো না, কারণ আমার মেন্টালি অবস্থা খারাপ, শারীরিক অবস্থা তো আরো খারাপ। কারণ আমার যে পা ভেঙে গেছে, এই পাটা 1 মাসের উপরে সময় লাগবে। ডাক্তার বলছে যে আপনার 7 দিন পরে। আমার পা পুরো ফুলে গেছে, এবং যে হাঁটুর হাড়, এটা 2টা আলাদা হয়ে গেছে, মানে একখান থেকে সরে আরেক জায়গায় চলে গেছে, এবং ওই সাইডে যে রক ছিল সেই রকটা ওই হাড়ের চিপায় পড়ে আছে, এইভাবে চিপায় পড়ে আছে, হাড়টা এইভাবে হয়ে আছে। তো
এটা ঠিক করতে অনেক সময় লাগবে, ওনার আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে। তো ততদিন পর্যন্ত আমি সুস্থ না হবো, ততদিন পর্যন্ত তো আমি কখনোই মানে ভিডিও করতে পারবো না। জানি না আমি কতদিন পর্যন্ত সুস্থ হবো, আপনারা দোয়া করবেন আমার জন্য। যেহেতু এই এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে কোনখান থেকে গেলাম আমি ভুলে গেছি, আমার আসলে মাথায় কাজ করতেছে না। ও ড্রামের যে পানিগুলো তারা সে নষ্ট করে দিত, ওইরকম করতো। তা আমি তাকে ফোন দিছি, আমি তাকে এরকমের 3 থেকে 4 দিন আমি দেখছি যে ড্রামের পানিটা আমি সব নষ্ট করে ফেলছে। এমনকি ফিল্টারের পানি, সে যদি ফিল্টারের পানি সারাদিন ব্যবহার করে, চাপ কলের পানি একটা সময় আসে আর থাকে না, একবেলা থাকে আর একবেলা থাকে না, যে বেলা থাকে আমি ওই বেলা শুধু ধরে রাখি। তো আমি তাকে ফোন দিলাম যে আপনি এইভাবে ফিল্টারের পানিগুলো কেন নষ্ট করেন, নষ্ট করেন না। ও না, সেটা আমি তখন তাকে ফোন দিইনি। তারপরে ওই পরে কিছু মানুষ, মহিলারা আসলে আশপাশের মহিলারা আছে, তো আরো 13টা ভাড়াটিয়া আছে, ওনারা আসে, এসে আমাকে বলে আপনারা কোন ফ্রিজটা বিক্রি করবেন, কোন টিভিটা বিক্রি করবেন, কোন ওয়ার্ড্রোবটা বিক্রি করবেন। আমি বলছি বিক্রি করবো, সেটা কে বলছে? হ্যাঁ, আমাকে বলে বিক্রি করব। আমি বলি বিক্রি, আমার সংসারের জিনিসপত্র আমি বিক্রি করবো, এটা আপনাকে কে বলছে? তখন ওনারা আমাকে বলে কেন আপনার হাজবেন্ড বলছে, আপনার শাশুড়ি বলছে আপনাদের ঘরের নাকি জিনিসপত্র সব বিক্রি করে দেবেন। তো এই কথা বলার পর আমি তাকে ফোন দিচ্ছি, সে তখন অফিসে থাকা অবস্থায় আমি তাকে ফোন দিচ্ছি যে আচ্ছা, মানুষ এসে তো আমাকে বলে যে জিনিসপত্র বিক্রি করবেন, কই আমাকে তো আপনি কিছু বলেন নাই। আমার বলতেছে যে আমার ঘর, আমার সংসার, হ্যাঁ আমি কেন, আমার কি অনুমতি নিতে হবে? আমার তোমার কাছ থেকে অনুমতি হবে? আমার ঘরের যেটা মন চাবে আমি সেটা বিক্রি করে দেবো, আমার সব বিক্রি করে দেবো, এরকম করে আমাকে বলছে। আমি বললাম যে আম্মাও তো কিছু বলো না, সেও তো জানে। বলে কেন আমার আম্মা তোমার সাথে কথা বলতে যাবে? সে কিন্তু আমাকে এই কথা বলে, কেন আমার আম্মা তোমার সাথে কথা বলতে যাবে? আসলে আমি সেদিন বুঝতে পারিনি, আমি ওই সংসারে থাকা অবস্থা আমি বুঝতে পারিনি যে আমার আসলে মানে দোষটা কোথায়। হ্যাঁ, আমার দোষটা কোথায় আমি সেদিন খুঁজে পাইনি। তো এরপরে আমি বললাম যে আপনি তো ঘরে বাজার টাজারও কিছু করতেছেন না, আপনি আপনার মতন খাইতেছেন, আপনার মাকেও খাওয়াইতেছেন, কিন্তু আমরা তো 2টা মানুষ আছি, আমরা কিভাবে চলি? আপনি যদি এইভাবে চলেন তাহলে কিভাবে হয়? আপনি গোসল করতে যান, 2 ড্রাম পানি একবার শেষ করে ফেলেন, একটা মানুষ তো 2 ড্রাম পানি লাগে না। তারপরে আমি এটা বলার পরে সে বলে যে এখন থেকে আমি আমারটা দেখবো, তুমি তোমার ছেলেরটা দেখবা, আমার মায়েরটা আমি দেখবো, আমার ছেলেরটা, তোমার ছেলেরটা তুমি দেখবা। আমি বলি যে আমি কি ইনকাম করি, আমি কিভাবে দেখবো? আপনি বললেন যে তোমার ছেলেটা তুমি দেখবা, তাহলে আমি টাকা পয়সা কোথায় পাবো? আমি তো ইনকাম করি না। এটা বলার পরে সে বলে যদি ইনকাম না করো, তোমার একটা শরীর আছে না, সেটাকে ভাড়া দেবা। আমাকে সেই কথা বলে, ভাড়া দেবা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তারপর ওনার সাথে কোনো কথা বাড়াই না। তো যেহেতু আমি বুঝতে পারছি তখন যে সে আমার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না, কারণ এতটা সে নিচে নেমে গেছে যে তার সাথে আমার সম্পর্ক আর আমার পক্ষে রাখা সম্ভব না। তো তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি যতদিন সম্ভব এখানে কষ্ট সহ্য করে যাব, আমার যতদিন ধৈর্য আছে আমি কষ্ট সহ্য করব। হ্যাঁ, তারপরে যখন সহ্য করতে পারবো না তখন আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমি আমার বাবার বাড়ি থেকে কখনো আর আসবো না। আমি এতটা কষ্ট পেতে চাই যেন এই কষ্টের কথা আমার মনে হলে, হ্যাঁ, যেন তার সংসারে আমার আর ফিরে আসতে ইচ্ছে না হয়। হ্যাঁ, আমি তখন চুপ হয়ে গেছি। তখন তার মায়ের অত্যাচার, তার মা তো আমাকে মারতো না, মিথ্যে কথা বলবো না, তার মা আমাকে কখনো মারতো না, কিন্তু সে কান পরামর্শ দিত যে বাবা তুমি এটা করো, এটা করো। তার বাবাও না এরকম করতো। কিন্তু বিশ্বাস করেন, একটা মানুষের কাছ থেকে তো একটা সান্ত্বনাও পায় যে আসমিন আমার মা মুরব্বী মানুষ। সে কিন্তু আমাকে বলতে পারতো যে আসমিন আমার মা মুরব্বী মানুষ, সে উল্টো পাল্টা কথা বলে, আমি আমার মায়ের সাথে সুর মিলাই, কিন্তু তুমি কিছু মনে করো না, কষ্ট নিও না। আমি এই কথাটা তার কাছ থেকে আশা করছিলাম যে সে আমাকে এই কথাটা বলবো। তো তোমাকে সেই মানুষটা তো আমাকে চেনে যে আমি কেমন, কতটা খারাপ, কতটা ভালো। তো সে আমাকে ও কথা কখনো বলে নাই, কোনো দিন বলে নাই। এমনকি যখন এরকম করতেছিল দিনের পর দিন যখন এমন করে, আমি পুরো 7 দিন যাবত না খেয়েছিলাম। এখন আপনারা তো বলবেন মিথ্যে কথা, আমি পান্তা ভাত শুধু এরকম হাত দিয়ে কসলাই পানি খেয়েছি। 7 দিন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি। সে কখনো বাজার করতো না। ওই 7 দিন পর্যন্ত সে শুধু মানে 250 গ্রাম মাছ, শিং মাছ, 250 গ্রাম তরকারি, মানে এইভাবে 250 গ্রাম করে নিয়ে আসতো। 250 গ্রাম করে রাত্রেবেলা অফিস শেষে নিয়ে আসতো বাসায়। নিয়ে আসার পর সে তার মাকে রান্না করে খাওয়াইতো, সে খাইতো। এবং সকালের জন্য তার মা যেন খাইতে পারে সকাল আর দুপুর, এজন্য বাটিতে তার হালকা করে রেখে যাইতো, আর সে বাকিটা অফিসে নিয়ে যাইতো। কিন্তু আমি আছি, আমার ছেলে আছে,
এইটা সে কখনো চিন্তা করতো না। পুরো 7টা দিন আমাদের ফ্রিজে, তখন ফ্রিজের মধ্যেও কিছু ছিল না, কারণ একজন একটা সংসারে যদি পুরুষ মানুষ ইনকাম করে, সেখানে যদি সেই পুরুষ মানুষ কিছু নাই করে, তখন মহিলা মানুষ কিছু করতে পারে না, কারণ আমার তো টাকা নাই, আমি কোথা থেকে করব। পরে আমি 7 দিন পর্যন্ত না খেয়েছিলাম, না খেয়ে থাকতে থাকতে আমি এমন অবস্থা হয়ে গেছি, আমি পাগলের মতন হয়ে গেছি ক্ষুধার জন্য, আমি ক্ষুধার জন্য পাগলের মতন হয়ে গেছি। পরে পান্তা ভাত ছিল ঘরে, পচা পান্তা ভাত, ওইটা আমি কসলাইয়া তারপর কাঁচামরিচ দিয়ে খাইছি। খাওয়ার পরে আমি আমার বোনরে বলছি কি, তোরা না আমার এইখান থেকে নিয়ে যা, আমি আর থাকতে চাইতেছি না, থাকতে পারবো না, আমার এখান থেকে নিয়ে যা। বাড়িতে যাওয়ার পর আমার যা লাগে তোরা তাই করিস, কিন্তু আমি এখানে আর থাকবো না। পরে শুক্রবার ছিল, যেহেতু শুক্রবার, সেই শুক্রবারে সে বাসায় থাকে, সে থাকা অবস্থায় তার দেয়া জামা কাপড় আমি কিছু আনিনি, এবং তার দেয়া লাখিস টাকিস, হ্যাঁ তার দেয়া লাখিস টাকিস কিন্তু আমি কিছু আনি নাই। আমি বস্তায় ভরে কাপড় চোপড় নিয়ে আসছি সেখান থেকে, আমার ছেলের এবং আমার। আমি ওখান থেকে ওইখান থেকে শেষ আমি আসি। তো আমি সেখান থেকে বলে আসি, আমি শাশুড়িকে বলে কি, মা আম্মা আমি যাইতেছি, দোয়া করলেন। সে আমাকে বলেন যাও 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 তাড়াতাড়ি যাও, যাও 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 তাড়াতাড়ি যাও। আমি আমার ছেলের বাবাকে বলি আমি তো চলে যাইতেছি, তখন আমাকে হচ্ছে কি ওরা ওদের মাইক্রোতে উঠাইতেছে। তো আমার তো সংসারের প্রতি একটা টান হয়ে গেছে, যেহেতু 2-3 বছরের সংসার, ছোট্ট একটা বাচ্চা আমার। আমি তখন বলি যে, গাড়িতে যখন আমি উঠি তখন আমি বলি, দেখেন আমি তো চলে যাইতেছি, আপনি এর মধ্যে একটা কথা, সেটা হচ্ছে যে আমার বোনেরা বৃহস্পতিবার দিন আসতে চায়, সে বৃহস্পতিবার আসতে পারবে না, আমার বোনের হাজবেন্ড কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল, যার কারণে সে আসে নাই, হ্যাঁ কোনো কারণে সে আসে নাই। তো শুক্রবার একটা দিন, সে শুক্রবার দিন সকালবেলা আমাকে বলে, আমার ছেলের বাবা বলে যে, তোর না কালকে যাওয়ার কথা ছিল, তুই কালকে যাস নাই কেন, তোর তো এখনো এখানে থাকার কথা না, এখন এখানে রইছো কেন একটা দিন। আমি বলি যে তারা তো আসতে পারে না, কাজে ব্যস্ত ছিল, তো আজকে আসবে, আমি আজকে চলে যাব। বলে যা 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মানে সে এমন ভাবে একটা আচরণ করছে যে তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই, তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই, সে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে। আমি তো কষ্ট পাইছি। এরপরে আমি ওখান থেকে যাই, ওখান থেকে যাওয়ার পর যখন আমি মাইক্রোতে উঠি, দরজার সামনে দাঁড়াইয়ে তাকে আমি একটা কথা বলি যে, দেখেন আমার কিন্তু কোনো দোষ ছিল না, আপনি একটা সময় হয়তো বুঝতে পারবেন, জাস্ট এতটুকু কথা বলছি। সে আমাকে উঠে বলে, তোর কোনো কথা আমি শুনতে চাই না, যা 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 গাড়ি তোর, যা 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 তাড়াতাড়ি যা। মানে এমন কুকুর বিড়ালের মতন সে আমার সাথে আচরণ করছে। আমি ওইখান থেকে চলে আসি, আমার বোনের বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমি 3 থেকে 4 দিন পরে সুস্থ হই। তো এর পরেও সেই সম্পর্কটা প্রায় 1 বছরের মতন ছিল, মানে সে আমাকে আনতে গেছে, আমি আইনি, কারণ ওই জিনিসটা আমার মনের ভিতরে গেঁথে গেছে যে এখানে আমি কখনো সুখ পাবো না, শান্তি পাবো না। হ্যাঁ, আমি কখনো আর যাইনি। তারপরে 1 বছর পর সে বলে, আমার মা আছে, আমার মাকে দেখতে শুনতে হবে, তার খিদমত করতে হবে, এর জন্য আমার বিয়ে করতে হবে, এখন তুমি যদি না আসো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তো তারপরে আমার ছেলে তখন 11 মাস বয়স, 11 মাস, তখন আমি আমার ছেলেকে নিয়ে সেখান থেকে আমি ডিভোর্স দিয়ে চলে আসি। আমার আগের পক্ষের কথা বলতেছি। আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আমার এই বর্তমান হাজবেন্ড এরকম বা তার সম্পর্কে এই কথাগুলো বলতেছে, আসলে তা না, আমি আগের পক্ষের কথা বলতেছি যে আমি আমার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে রাখছি। আপনাদের সাথে আমি আর ছোট্ট একটা কথা শেয়ার করবো, ছোট্ট একটা কথা। সেটা হচ্ছে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানুষটা কতটা খারাপ, একটা মানুষের কথা আমি আরো অনেক অনেক কষ্টের কথা আছে, অনেক অনেক কষ্টের কথা, সেগুলো আমি এখানে সোশ্যাল মিডিয়া আসলে বলতে চাই না। অলরেডি আমি অনেক কথা বলে ফেলছি, অনেক কথা। আমার একটাই মানে ক্ষোভ ছিল আমার পরিবারের, আমার মায়ের উপরে আমার একটা ক্ষোভ ছিল যে আমার মা যেহেতু আমাকে অনেক অল্প বয়সে, আমি নির্দোষ থাকা অবস্থা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তখন আমি যদি এখানে বলেও যাই, তারপর আমি আমার মাকে বলবো, আমার মাকে আমি কিছু বলবো না। এই জন্য আমি আমার মাকে কোনো কথা বলিনি, আমার মায়ের কাছ থেকে কোনো সাহায্য আনিনি। শুধু ওই আমার ছেলেটা অসুস্থ, তাকে ডাক্তার দেখাইতে হবে, তখন আমার বাঁচাইতে হবে, এই কারণে আমি ওখান থেকে টাকা আনছি। এছাড়া আমি আমার মাকে আমার কষ্টের কোনো কথা বলতাম না। এর বাহিরেও তো আমি যতটুকু আপনাদেরকে বলছি, এর বাহিরেও তো অনেক 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 কষ্টের কথা আছে। আমাকে আমি যে 2-3 বছর তার সাথে ছিলাম না, আমাকে কখনো সে জামা কাপড়ও দেয়নি, কোনো জামা কাপড় দিত না। হ্যাঁ, এক জোড়া জুতা আমি 7 থেকে 8 বার সেলাই করে পরছি। আমি যখন সে জুতা কিনতো, সে 3000-4000 টাকা দিয়ে সে জুতা কিনতো,
আমি বলতাম আমাকে ধরে জুতা কিনে দেন, সে বলে তুমি তো অফিসে যাও না, তোমার তো জুতা লাগে না, তুমি তো অফিসে যাও, তুমি তো বাসায় থাকো, তোমার ভালো ড্রেস দিয়ে তুমি কি করবা। সে আমাকে এই কথা বলতো, অথচ নিজের যে চাহিদা আছে সে তা পূরণ করতো, সে তার সব পূরণ করতো। তো আমি গর্ভকালীন সময়ে যখন আমার বাচ্চা, আমার ছেলে যখন পেটে ছিল, তখনকার আমি একটা কথা বলি, ছোট্ট মানে একটা কথা, যেটা একবারে না শেয়ার করলেই না। আমি আমার সব রকম অবস্থাতে অনেক কষ্ট পাই আসছি, সব রকম অবস্থাতে। আমার একটা যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়াতে তো আপনার একটা মেয়ে যখন প্রথম মা হয়, তখন কিন্তু সেই মেয়েটার খাওয়া দাওয়া, একদম শরীরের দুর্বলতা, অনেক সমস্যা থাকে। আমার যখন 2-3 মাস আমার বাচ্চা আসছে পেটে, আমি তখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে চেক আপ করার জন্য গেছি। যার পর ওখান থেকে আমি আসা থেকে সিঁড়ি থেকে নামছি, নামার পর আমার মাথাটা এমন ঘুরে নিতেছে, মানে আমি চোখে মুখে অন্ধকার দেখছি, অন্ধকার দেখছি। অন্ধকার দেখার পর আমি ওখানে বসে পড়ছি, ওখানে বসার পর উনি আমাকে মানে কুকুর বিড়ালের মতন হাঁটতে নেমে বলছে, ওট বাসায় গিয়ে নাটক করবেন, বাসায় গিয়ে নাটক করবেন, তোর এখানে বসে নাটক করা লাগবে না, ওট বাসায় যা। মানে আমি তখন অন্ধকার চোখে দেখতেছি, অন্ধকার, হ্যাঁ অন্ধকার দেখতেছি। সেই অবস্থাতে উনি আমাকে ওই ধরনের ব্যবহার করছে। তো এই অবস্থাতেও এক সময়ের একটা কথা বলি আপনাদেরকে, একটা সময় পর মানে আমার যখন বাচ্চা পেটে ছিল, তখন আমি চাল ভাজা, মানে আমাদের গ্রামে কিন্তু চাল ভাজা, চাল তারপরে কাঁচামরিচ পেস্ট, তারপরে হচ্ছে থানকুনি পাতা, এগুলো ভাজে, হ্যাঁ এগুলো ভাজে তারপর বাটা করে রেখে একসাথে খায়। তো আমি করছি কি অনেকগুলো চাল একসাথে এরকম ভেজে ফ্রিজের উপরে রাখছি। সে একটা সময় মানে দেখলাম যে সেটা নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম কি যে আপনি কি বাটাটা নিয়েছেন, চাল বাটা? তখন কিন্তু আমার বাচ্চা পেটে। তো ও বললো যে হ্যাঁ নিছি, আমি নিয়ে গেছি, তোমার তো আর বাসায় এগুলো খাওয়ার দরকার নাই, আমি তো অফিসে থাকি, আমার তো বন্ধু বান্ধব আছে, কলিগ আছে, আমি ওখানে খাবো, আমার টিফিনের টাকাটা বাঁচবে। আমি না খুব কষ্ট পাইছি তখন, মানে সামান্য করে চাল ভাজা এটা নিয়ে এমন করা লাগে, আমি অনেক কষ্ট পাইছি। তারপরে তারা মানে খাইতো, আমার মনে হতো এমন আচরণ যে তারা জীবনেও কিছু খায় নাই, এমন একটা আচরণ। তো আমাদের ওদের তো সবে বরাতের দিনে মানে চালের রুটি বানায়, তো মানে মুরগি টুরগি বা গোস্ট টোস্ট রান্না করে। তো আমার তখন 7 মাস বয়স, আমার পেটের বয়স 7 মাস। তো উনি বললো কি সকালবেলা সবে বরাতের সময় উনি বললো যে আজকে আমি ওনাকে বলছি, সরাসরি বলছি যে আমি তো অসুস্থ, এই অবস্থায় তো আমি চাল টাল বাড়তে পারবো না। অনেক বড় আঘাত করছে, অনেক বড়। তো আমি আমার বর্তমান সম্পর্ক, বর্তমান হাজবেন্ড, এই সম্পর্কে আপনাদেরকে কিছুই বলবো না, বলতে চাই না। হ্যাঁ আমি কিছুই বলতে চাই না। যদি কখনো বলা লাগে, মানে আমার বর্তমান সম্পর্ক যদি আপনাদের কিছু বলা লাগে, তাহলে সেটা আমার বর্তমান জীবনে যে জড়িয়ে আছে সে বলবে, আমি কিছু বলবো না। আমি ভালো আছি, সে আমাকে ভালো রাখছে না খারাপ রাখছে সেটা সে বলবে। কারণ কি জানেন, আমি আমার জীবনে স্যাক্রিফাইস করছি, নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিছি, নিজের ভালো লাগা, নিজের ভবিষ্যৎ কখনো কোনো কিছু চিন্তা করিনি। হ্যাঁ কোনো কিছু চিন্তা করিনি। আমি মানুষের সাথে কথা বলতে গেলে আমি ভাবতাম আমি যদি এই মানুষটাকে এই কথাটা বলি সে তো কষ্ট পাবে, এজন্য আমি তাকে কিছু বলতাম না। কোনো মানুষকে আমার বাড়িতে, আমার বাবার বাড়ির কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলছি। হ্যাঁ তুমি কি এখনো আবার প্রেগনেন্ট? না আমি প্রেগনেন্ট না, এখনো প্রেগনেন্ট না, আমি বাচ্চা নেইনি এখনো, আমাদের বাচ্চা নেওয়ার প্ল্যানিং এখনো না। জানি না ভবিষ্যতে হলে হবে, আল্লাহ যদি দেয় তাহলে দেখতে পাবেন। যাই হোক, আমি একজন মা, এটা হচ্ছে আমার বড় পরিচয় যে আমি একজন মা। হ্যাঁ আর দেখবেন একজন মা, সে যখন আমি বাচ্চাকে এমনি সোশ্যাল মিডিয়ায় কখনো আনিনি, বিশেষ করে ও বিষয়টা পছন্দ করে না, ও আসতে চায় না, ওর কারণেই না আসা, ও আসতে চায় না, আমি ওকে জোর করি না যেহেতু ছোট মানুষ। হ্যাঁ তবে এতটুকুই বলবো যে মানুষের বাহির দেখে
কখনো ভিতরটা বিচার করবেন না। আমার ভিতরে না আমি পাহাড় সমান কষ্ট লুকাই রাখছি। দেখবেন কি জানেন, আপনি যখন একটা মানুষকে আপনার সমস্ত কষ্টের কথা বলবেন, একটা মানুষ যখন আপনার সমস্ত কষ্টের কথা জানবে, আপনার দুঃখের কথা জানবে, আর সেই মানুষটাও যখন আপনার জীবনে যত কষ্ট পাইছেন না তার চেয়েও বেশি কষ্ট যখন সেই মানুষটা আপনাকে দেবে না, তখন আপনি সেটা সামলাইতে পারবেন না। হ্যাঁ, আপনি সেটা কখনো সামলাইতে পারবেন না। তো আমি আমার জীবনে এরকম কিছু কষ্ট অনেক পাইছি। যখন এখন যেহেতু অনেক কথা বলছি, আমার লাইফটা আমার মনে হয় যেন আমার পেজে ফার্স্ট এত বড় লাইফ। আমি অনেক সময়, আপনারাও যারা আমার সাথে ছিলেন, অনেকটা সময় ধরে সাথে ছিলেন, অনেকটা সময় আপনারা সাথে ছিলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মনে হয় যে এখন থেকে আমাকে নিয়ে আপনারা কিছু যাই বলেন না কেন, কখনো এমন কোন অপবাদ দেবেন না, বিশেষ করে চারিত্রিক কোন অপরাধ আমাকে দেবেন না। কারণ কি, আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার সংসারে 7 বছর ছিলাম, ডিভোর্স অবস্থায় 7 বছর ছিলাম। 7 বছর পরে আমি আবার বিয়ে করছি। এই চিন্তা ভাবনা করে করছি যে এরপরে আমি যার সংসারে যাব, সে আমার সন্তানকে এবং আমাকে যেন একটু ভালো রাখে, আমার নিজের মতন করে ভালো রাখে, আর যেন আমাদের আপন করে নেয়। ব্যাস এতটুকুই, আমাদের কথা যেন একটু চিন্তা করেন। এজন্য আমি কখনো, বিশেষ করে টাকা পয়সার কষ্ট তো আমি কখনো করিনি। ছোটবেলা থেকে আমার বাবার সংসারে আমি যতদিন ছিলাম, আমি তো কখনো টাকার কষ্ট করিনি। এজন্য টাকার লোভটাও না আমার একেবারে নাই। টাকা পয়সার লোভ আমার একেবারে এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত টাকা পয়সার লোভ আমার নাই। হ্যাঁ, আমার জীবনে চলার জন্য যতটুকু প্রয়োজন না, যা প্রয়োজন না, আমার 3 বেলা খাইতে হবে, 3 বেলা পড়তে হবে, জাস্ট এই কারণে আমার যে কষ্টটা, যে পরিশ্রমটা করার, আমি সেটা করি। আমি জাস্ট সেটাই করি, আর কিছু না। তো আপনাদের সাথে অনেক কথা বললাম, আপনারা আমাকে অনেক 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 সময় দিচ্ছেন। বিশেষ করে আমাকে অনেক মানুষ এরকম কথা বলে যে আপনি 2টা মেয়ে রেখে চলে আসছেন, মেয়ে রেখে পালাইয়ে আসছেন, মেয়ে রেখে এসে অন্য ছেলের সাথে বিয়ে বসছেন, আপনার চরিত্র খারাপ। আসলে আমার চরিত্র খারাপ না ভালো, হ্যাঁ, সেটা শুধুমাত্র আমি জানি। আমার চরিত্রটা কেমন সেটা আমি জানি, আমি ভালো না খারাপ। আমাকে তো কখনো আপনারা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া যতদিন দেখছেন এই পর্যন্ত কখনো তো অন্য কোনো স্বামী ছাড়া তো অন্য কোনো পুরুষের সাথে দেখেননি যে আমি ঢলাঢলি করছি, বা এমন কোনো ভিডিও আপনারা দেখেন না যে আমি আমার স্বামী ছাড়া অবস্থায় অন্য কোন পুরুষের কাছে গেছি। তো আমার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতেই পারেন আপনারা, ওটা আপনাদের ব্যাপার। আমার যে অতীতটা ছিল, যেটা আমার খুবই ভয়ঙ্কর অতীত, সেটা আমি আপনাদেরকে জানাইছি। এবং হ্যাঁ, আমার ছেলে, আমার সন্তান আছে, আমি একজন মা, তবে সেটা আমার সাথে, হ্যাঁ, আমার সাথে। ইভেন আমি যখন ওইখান থেকে চলে আসছি, আমার সেই আগের হাজবেন্ডের কাছ থেকে যখন চলে আসছি, তখন সেখানের পরিবার, সেখানে মানুষজন একটা কথা বলছে, মানে সেখানে ওই যে আমার ছেলের বাবা যে ছিল, সে বলছে কি আমার মাকে মেরে ধরে, আমার মাকে তালা বন্ধ করে, দরজা বন্ধ করে লাগাই, তারপরে সে গেছে, তারপরে সে চলে গেছে, অন্য পুরুষের কাছে চলে গেছে। আমি এমনও কথা শুনছি। আমি জাস্ট উপরে যে একজন আল্লাহ আছে না, হ্যাঁ, উপরে একজন আল্লাহ আছে না, সে আল্লাহ তাআলার কাছে শুধু আমি একটা কথা বলছি যে আল্লাহ, আমি যদি সৎ থাকি, আমি যদি ঠিক থাকি, আমার যদি কোনো দোষ থেকে না থাকে, তাহলে তুমি বিচার করো, তুমি দেখো। আল্লাহর কাছে আমি বলছি। আমি জানি না সেই সব মানুষগুলো আমাকে যারা কষ্ট দিয়েছে তারা কতটা ভালো আছে, কতটা সুখে আছে, আমি সেটা জানি না, আমি জানতেও চাই না। হ্যাঁ, তো আপনাদের কাছে আমি কথাগুলো এই কারণে বলছি যে মানুষের জীবনে কখন কি ঘটে সেটা তো আসলে বলা যায় না, কে মারা যায় কে বাঁচে বলা যায় না। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্মের সাথে, আমি চাই না আমার সম্পর্কে আপনাদের কোনো ভুল ধারণা থাকুক, আমি চাই না। যার কারণে আমার আপনাদের সাথে যেটা শেয়ার করার দরকার ছিল আমি সেটা করছি, আমার যেটা শেয়ার করার দরকার ছিল আমি করছি, যাতে ইন ফিউচার এমন কোনো কথা আমার সম্পর্কে না আসে যেটা অবিশ্বাস্য, তারপর আমাকে মানতে হইতেছে। তুমি যাও, সর, অসুবিধা নেই, যাও। হ্যাঁ,
তো অনেক কথা বলছি, আপনারা অনেক সময় ধৈর্য ধরে এমন অনেক কথা শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমি যতদিন পর্যন্ত সুস্থ না হতে পারবো ততদিন পর্যন্ত কোনো ভিডিও আসবে না। আমার একটু সুস্থ তো সময় লাগবে, যেহেতু ডাক্তার বলছে আমার 7 দিন পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে, মানে ব্যান্ডেজ করা। তো এরপরে এখন শুধু ব্যথা প্লাস ব্যান্ডেজ করতেছে, পাটা সোজা থাকে, পাটা একদম হাতটা বেঁকা হয়ে গেছে। তো হাতটা আমরা করে ঠিক করে দিয়েছে। 7 দিন পর্যন্ত একদম বেড রেস্ট থাকতে বলছে, আমাকে বিছানা থেকেও নামতে নিষেধ করছে, আপনি বিছানা থেকেও নামবেন না, এমন করে বলছে যে আপনি একবার বিছানায় থাকবেন 7 দিন। তো আমি জানি না কি হয় না হয়, সবাই আমার জন্য দোয়া করবেন, অন্ততপক্ষে আমার ছেলের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। হ্যাঁ, আমি যেন আপনাদের মাঝে খুব দ্রুত ফিরে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই, আর কিছু বলার নেই।